প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি সপ্তম শ্রেণীর সপ্তবর্ণ থেকে বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা গল্পটি পড়ব, গদ্যটি পড়ব। গত ক্লাসে আমরা বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা সম্পর্কে আমরা কিছুটা ধারণা নিয়েছিলাম। এটি লিখেছেন একে সেরা। আমরা লেখক পরিচিতি সম্পর্কে জেনেছিলাম, পাঠ পরিচিতি সম্পর্কে জেনেছিলাম এবং মূলভাব সম্পর্কেও জেনেছিলাম। তো আজকে আমরা পাঠ্যপুস্তকের গল্পটি সম্পর্কে জানব, গদ্যটি সম্পর্কে জানব। আমি গত ক্লাসে বলেছি আমাদের এই বাংলাদেশে বিভিন্ন জাতির বসবাস রয়েছে, সবাই একসাথে আমরা এখানে বসবাস করি। তো আমাদের এইখানে প্রায় 46টির মতো জাতিসত্তা রয়েছে, এর বাহিরেও আছে, তবে 46টি সাধারণতভাবে ধরা হয়। তো এদের প্রত্যেকটি জাতির কিছু নিজস্ব বৈশিষ্ট্য, সংস্কৃতি, আচার আচরণ, ধর্মাচার এগুলো বাঙালি জাতি থেকে একটু ভিন্ন, অর্থাৎ একটু আলাদা। তাই এদেরকে বলা হয় আদিবাসী। এরা আমাদের বাংলাদেশকে আরও সমৃদ্ধ করেছে তাদের নিজস্ব সংস্কৃতি দ্বারা। তো শিক্ষার্থীরা আসো, আজকে আমরা পাঠ্যপুস্তকে চলে যাই। এখানে আছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বহু জাতি, বহু ভাষা ও বহু সংস্কৃতির একটি দেশ। অর্থাৎ আমাদের এখানে বহু ভাষা রয়েছে, বহু জাতি রয়েছে এবং বহু সংস্কৃতি রয়েছে, সব মিলিয়ে আমাদের এই বাংলাদেশ। এখানে প্রধান জনগোষ্ঠী বাঙালির পাশাপাশি রয়েছে প্রায় অর্ধশত ক্ষুদ্র জাতিসত্তা। তেমনি দেশের প্রধান ও রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি রয়েছে অনেক ভাষা এবং ওইসব জাতিগোষ্ঠী নানা বর্ণে বিচিত্র সংস্কৃতিও। তারপরও আমরা সবাই জাতীয়তার পরিচয়ে এক এবং দেশকে ভালোবাসার ক্ষেত্রে ঐক্যবদ্ধ। বৈচিত্র্যের মধ্যে এই যে একতার শক্তি, এটি আমাদের বাংলাদেশকে সুন্দর ও বর্ণময় করে তুলেছে। অর্থাৎ আমরা একসাথে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি, এটি আমাদের বাংলাদেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তার সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে, তবে সাধারণভাবে এই সংখ্যা 46টি বলে অনুমিত। পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বিভিন্ন পাহাড়ি জনপদ ছাড়াও দেশের সমতল ভূমি যেমন কক্সবাজার, পটুয়াখালী, বরগুনা, ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইল, বগুড়া, রাজশাহী, পাবনা, দিনাজপুর ও সিলেট অঞ্চলে প্রধানত এদের বসতি কোথায় কোথায়? পার্বত্য মানে এদের পাহাড়ে তো রয়েছে, এছাড়া সমতল ভূমিতেও তারা বসবাস করে থাকে। প্রতিটি জাতিগোষ্ঠীর কাছে তাদের ভাষা ও সংস্কৃতি খুবই প্রিয়। বাংলাদেশে যেসব সংখ্যা স্বল্প জাতিসত্তার বাস, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল, মণিপুরী, খাসি, রাখাইন, হাজং, তঞ্চঙ্গা, বম, কোচ, পাহাড়িয়া, রাজবংশী, মালো, ওঁরাও ইত্যাদি। এদের মধ্যে প্রধান কয়েকটি জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতি পরিচয় সম্পর্কে আমরা আজকে জানব। তোমরা যদি জাদুঘরে যাও, এদের ভাষা, এদের সংস্কৃতি, এদের যন্ত্রপাতি, এরা কি দিয়ে কাজ করতো, তাদের দৈনন্দিন যন্ত্রপাতির ছবি কিন্তু অর্থাৎ এগুলো কিন্তু সংরক্ষণ করা হয়েছে বিভিন্ন জাদুঘরে। তোমরা যদি কখনো জাদুঘরে যাও তাহলে এই সব জিনিস তোমরা দেখতে পাবে। তো এখন এখানে দেখো, এখানে তোমাদের পাঠ্য বইয়ে কয়েকটি জাতির বর্ণনা দেওয়া হয়েছে, তাদের খাদ্যাভ্যাস, তাদের আচার আচরণ, ধর্মাচার, সংস্কৃতি, ভাষা, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন প্রথমে আছে চাকমা। মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত চাকমাদের প্রধান বসতি কোথায়? পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায়। নিজেদের মধ্যে তারা চাংমা নামে পরিচিত।
তারা আর্য ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তাদের নিজস্ব হরফও আছে, অর্থাৎ তাদের নিজস্ব বর্ণমালাও রয়েছে। চাকমারা পিতৃতান্ত্রিক। চাকমারা কার অধীনে থাকে? পিতৃতান্ত্রিকের অধীনে, মানে পিতাই তাদের পরিবারের প্রধান। পিতাই পরিবারের প্রধান। চাকমা সমাজের প্রধান হলেন রাজা। গ্রামের প্রধান হলেন কারবারি। গ্রামের যাবতীয় সমস্যা তিনি নিষ্পত্তি করেন, অর্থাৎ তারা যদি কোনো সমস্যায় পড়েন তাদের এই প্রধানের কাছে তারা এসে সেটার সমস্যার সমাধান করে। চাকমারা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের ধর্ম কোনটি? চাকমাদের বৌদ্ধ। তবে তার পাশাপাশি এখনও তারা কিছু কিছু প্রকৃতি পূজাও করে থাকে, অর্থাৎ তারা বৌদ্ধ ধর্ম অনুসারী। বৌদ্ধ ধর্মের যতগুলো পূজা আছে, অর্থাৎ যতগুলো আচার আছে, সেগুলো তো তারা পালন করেই। এছাড়াও তাদের নিজস্ব কতগুলো বিশ্বাস রয়েছে, যেমন সূর্য পূজা করে, চন্দ্র পূজা করে, প্রকৃতি পূজা করে, গাছ পূজা করে, ভূমি পূজা করে, অর্থাৎ মাটি পূজা করে। এই ধরনের কিছু বিশ্বাস তাদের মধ্যে রয়েছে, সেই পূজাগুলোও তারা করে থাকে। চাকমা পুরুষেরা, অর্থাৎ যারা পুরুষ, ধুতি ও মহিলারা পরে পিনন। এটা হচ্ছে তাদের নিজস্ব পোশাক। পুরুষরা পরবে কি? ধুতি, আর মহিলারা পরবে পিনন। পুরুষেরা নিজেদের তাঁতে তৈরি সিলুম অর্থাৎ জামা পরে। মেয়েরা খাদিকে ওড়না হিসেবে ব্যবহার করে। চাকমাদের প্রধান খাদ্য ভাত, মাছ, মাংস ও শাকসবজি। চাকমা জীবনের নানা পর্যায়ে বিভিন্ন লৌকিক আচার অনুষ্ঠান থাকে। বিয়ের সময় ছেলের অভিভাবককে ঘটক সহ গড়ের বাড়িতে কমপক্ষে 3 বার যাওয়া আসা করতে হয়। এগুলো হচ্ছে তাদের নিজস্ব আচার আচরণ, অর্থাৎ নিজস্ব কিছু ধর্মাচার রয়েছে। প্রতিবার চুয়ানি, পান সুপারি ও পিঠা নিয়ে যেতে হয়। বিজু উৎসব চাকমাদের একটি প্রধান উৎসব, অর্থাৎ আমাদের যখন নববর্ষ হয় ঠিক নববর্ষের আগে ওদের হয় বিজু উৎসব। সেইখানে অর্থাৎ এটা চৈত্রের শেষ 2 দিন ফুল বিজু ও মূল বিজু, এবং পহেলা বৈশাখে কি বলে তারা? গরজাপরজা বলে আখ্যায়িত করে থাকে। এখানে কিন্তু এই জিনিসগুলো কিন্তু খুবই সূক্ষ্ম জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে, তা না হলে তোমরা যেমন নৈবিত্তিক অ্যান্সার করতে পারবে না, তেমনি সৃজনশীল প্রশ্নের ক খ অ্যান্সার করতে পারবে না। তাই এই জিনিসগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। যেমন বৈশাখকে তারা কি বলে? গরজাপরজা বলে আখ্যায়িত করে থাকে। লোকনৃত্য গীত হিসাবে ঝুম নাচ ও বিজু নাচ বেশ জনপ্রিয়। তাদের কিছু নাচ রয়েছে, নিজস্ব নাচ রয়েছে, যেমন সেটা হচ্ছে ঝুম নাচ ও বিজু নাচ। এরপরে রয়েছে গারো। এতক্ষণ আমরা চাকমা নিয়ে কথা বলেছি। তাদের কি কি কাপড় পরে, পুরুষরা কি পরে, মহিলারা কি পরে, এগুলো যদি তোমরা খুব ভালোভাবে জানা না থাকে, তাদের যে কিছু তুলনামূলক পার্থক্য রয়েছে সেটা তোমরা বের করতে পারবে না। এরপর রয়েছে গারো। গারো জনগোষ্ঠীর প্রধান বসতি ময়মনসিংহ, টাঙ্গাইল ও সিলেট অঞ্চলে। মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত গারোরা মাতৃসূত্রীয়। মেয়েরা পরিবারের সম্পত্তির মালিক হয়। বিবাহের পর বর স্ত্রীর বাড়িতে গিয়ে বসবাস করে থাকে। সন্ততিরা মায়ের পদবি ধারণ করে, তবে পরিবার, সমাজ পরিচালনা ও শাসনে পুরুষেরাই দায়িত্ব পালন করে থাকে। একই গোত্রে বিবাহ গারো সমাজে নিষিদ্ধ। গারোদের নিজস্ব ধর্ম আছে। এটি এক ধরনের প্রকৃতি পূজা। ঠিক চাকমাদের মতো এদেরও কিছু প্রকৃতি পূজা রয়েছে। তো এর আগে চাকমারা ছিল পিতৃতান্ত্রিক, আর গারোরা হচ্ছে যারা এইটা হচ্ছে মাতৃতান্ত্রিক, অর্থাৎ মেয়েরা পরিবারের সম্পত্তির মালিক হয়। সন্ততিরা মায়ের পদবি ধারণ করে, পিতার না। তো তোমাদের চাকমা এবং গারোদের মধ্যে পার্থক্য কিন্তু দেখো, চাকমারা হচ্ছে পিতৃতান্ত্রিক পরিবার, আর গারোরা হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার। গারোরা প্রধানত কৃষিজীবী, পাহাড়ে বসবাসকারী, জুম চাষ করে, আর সমতল ভূমি। গারোরা নারী ও পুরুষ একসাথে সাধারণ নিয়মে কৃষিকাজ করে। গারোরা জন্ম থেকে মৃত্যু অবধি জীবনের নানা পর্যায়ে বিভিন্ন ধর্মীয় সামাজিক আচার অনুষ্ঠান পালন করে থাকে।
অলংকার ব্যবহার করে থাকে, অর্থাৎ তাদের নিজস্ব কিছু অলংকার রয়েছে সেগুলো তারা ব্যবহার করে থাকে। গারো সংস্কৃতিতে গীতবাদ্য ও নৃত্য খুবই গুরুত্বপূর্ণ। তাদের নিজস্ব কিছু বাদ্যযন্ত্রও আছে। আমি তো আগেই বলেছি, তোমরা যদি কখনো জাদুঘরে যাও, তাদের নিজস্ব বাদ্যযন্ত্র, তারা কি দিয়ে পাখি কি দিয়ে শিকার করতো, কি দিয়ে চাষ করতো, তারা দৈনন্দিন কাজে কি কি ব্যবহার করতো, তাদের পোশাক, এই সব ছবির দৃশ্য তোমরা জাতীয় জাদুঘরে মানে জাদুঘর যেখানে আছে, উপজাতি জাদুঘর যেখানে আছে সেখানে তোমরা দেখতে পারবে। ওইসব দেখলে তোমাদের আরও ভালো করে ধারণা হবে। তো ওদের কিছু নিজস্ব বাদ্যযন্ত্র আছে। ফসল বোনা, নবান্ন, নববর্ষ ইত্যাদি উপলক্ষে বিভিন্ন উৎসবে আয়োজন হয়। ওয়ানগালা গারোদের একটি জনপ্রিয় উৎসব হচ্ছে ওয়ানগালা। এরপর হচ্ছে তোমার মারমা। মঙ্গলের জনগোষ্ঠীর অন্তর্গত মারমাদের প্রধান বসতি পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি, এই তিনটা অঞ্চলে তাদের দেখা যায় বেশি। মারমা ভাষা ও মঙ্গোলীয় ভাষা পরিবারে তাদের নিজস্ব বর্ণমালা রয়েছে। মারমারা প্রাচীনকাল থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী। তারা বিয়ের সময় ধর্মীয় লোকাচার মিলিয়ে নানা অনুষ্ঠান পালন করে থাকে। মারমারা আবার হচ্ছে পিতৃতান্ত্রিক। নিজেদের গোত্রের বিবাহকে মারমা সমাজে উৎসাহিত করা হয়, অর্থাৎ তারা মারমাকেই বিয়ে করে, মানে তাদের গোত্র অনুযায়ী তাদের গোত্রকে বিয়ে করে। মারমারা হচ্ছে পিতৃতান্ত্রিক, আর গারোরা হচ্ছে মাতৃতান্ত্রিক, চাকমারা হচ্ছে পিতৃতান্ত্রিক। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? এখানে এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো তোমাদের অবশ্যই মনোযোগ দিয়ে পড়তে হবে এবং মনে রাখতে হবে। সম্পত্তি উত্তরাধিকারে ছেলে ও মেয়েদের সমান অধিকারের কথা বলা হয়েছে, অর্থাৎ তারা সমানভাবে সম্পত্তি অধিকার পাবে। তবে পরিবার সমাজ জীবনে পুরুষেরাই প্রাধান্য থাকে। বিয়ের পর নারী পুরুষ ইচ্ছে করলে মা বাবা বাড়ি কিংবা শ্বশুর বাড়িতে স্থায়ীভাবে বসবাস করতে পারবে। মারমাদের সামাজিক শাসন ব্যবস্থার প্রধান হচ্ছে রাজা। মারমারা জুম চাষ করে এবং বনজ সম্পদ আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। মারমারাও বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও এরা কিন্তু বিভিন্ন পূজা করে থাকে প্রকৃতিগতভাবে। তাদের সবচেয়ে বড় উৎসব হলো নববর্ষে সাংগ্রাই দেবীর পূজা, এবং এই উপলক্ষে আয়োজিত সাংগ্রাই উৎসব 3 দিন ধরে চলে। গারোদের হচ্ছে ওয়ানগালা, তারপর চাকমাদের হচ্ছে গরজাপরজা, আর মারমাদের হচ্ছে সাংগ্রাই। এটিও কিন্তু নববর্ষের সময় এই যখন এক একজন এক এক নামে আখ্যায়িত করা হয়, অর্থাৎ নববর্ষকে কেউ সাংগ্রাই বলছে, কেউ গরজাপরজা বলছে, আর গারোদের হচ্ছে ওয়ানগালা, এটি জনপ্রিয় উৎসব। এরপরে হচ্ছে তোমার মণিপুরি। বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে মণিপুরি জাতি অন্যতম। এদের আদি নিবাস ভারতের মণিপুর রাজ্যে। এদের মধ্যে কোনো কোনো সম্প্রদায়ের নিজস্ব বর্ণমালাও আছে। মণিপুরীরা যেখানে বসতি স্থাপন করে সেখানে কয়েকটি পরিবার মিলে গড়ে তোলা হয়। প্রতিটি পাড়াতে থাকে দেব মন্দির ও মণ্ডপ। ওই মন্দির ও মণ্ডপকে ঘিরেই আবর্তিত হয় ওই পাড়ার যাবতীয় ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড, অর্থাৎ তারা পাড়া মিলে থাকে। মণিপুর সমাজে পাড়া বা গ্রাম ও পঞ্চায়েতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মণিপুরী জনগোষ্ঠী 7টি গোত্রে বিভক্ত। মণিপুরীতে প্রাচীন ধর্মের নাম হচ্ছে আপোকপা। তবে মণিপুরীদের অধিকাংশই এখন সনাতন ধর্মের চৈতন্য মতে অনুসারী, অর্থাৎ তারা হিন্দু ধর্মাবলম্বী চৈতন্য মতে অনুসারী। মণিপুরীদের একটি উল্লেখযোগ্য অংশ ইসলাম ধর্মাবলম্বী। সনাতনী ধর্মাবলম্বী মণিপুরীদের প্রধান উৎসব রাস উৎসব এবং রথযাত্রা। রাস উৎসব উপলক্ষে রাস নৃত্য ও মেলার আয়োজন করা হয়ে থাকে। মণিপুরীরা প্রধানত কৃষিজীবী। ভাত, মাছ, শাক, সবজি মণিপুরীদের প্রধান খাদ্য। মণিপুরি পোশাক পুরুষেরা সাধারণত ধুতি, গামছা, জামা ইত্যাদি পরিধান করে, আর মেয়েরা পরে নিজেদের তৈরি বিশেষ এক ধরনের পোশাক। এরপর হচ্ছে ত্রিপুরারা স্বভাবতই হিন্দু ধর্মাবলম্বী হয়। এরা বৌদ্ধ ধর্মের অনুসারী না, এরা হিন্দু ধর্মের অনুসারী। এদেরও দেখা যায় পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রামগড়, রাঙামাটি, কাপ্তাই এবং চট্টগ্রাম জেলা, বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলে বসবাস করে মঙ্গোলীয় মহাজাতির একটি অংশ ত্রিপুরারা।
এদের ভাষার নাম হচ্ছে ককবরক। এদের নিজস্ব কোনো বর্ণমালা নেই। ত্রিপুরা সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক, অর্থাৎ এরা পিতার অধীনে। ছেলেরাই সম্পত্তি উত্তরাধিকার হয়। ত্রিপুরারা বর্তমানে সাধারণভাবে সনাতন হিন্দু ধর্মাবলম্বী, আমি তো আগেই বলেছি। এছাড়া তারা তো হিন্দু ধর্মের অনুষ্ঠানগুলো তো ধর্মাচারগুলো তো পালন করে, এছাড়া ওদের নিজস্ব কিছু রয়েছে আচার আচরণ। ত্রিপুরা মেয়েরা কাপড় বয়নে খুবই দক্ষ, অর্থাৎ ওরা কাপড় বুননে খুবই দক্ষ। তারা নিজেদের পরনে কাপড় নিজেরাই তাঁত দিয়ে তৈরি করে। পুরুষেরা পরিধান করে নিজেদের তৈরি গামছা ও ধুতি। ত্রিপুরারা কৃষিজীবী, তারা পাহাড়ে জুম চাষ করে। ত্রিপুরাদের সঙ্গীত ও নৃত্য খুবই সমৃদ্ধ। তাদের মধ্যে বিভিন্ন সঙ্গীতের প্রচলন যেমন আছে তেমনি আছে নানা প্রকারের নৃত্য, অর্থাৎ তাদের কিছু বিশেষ নৃত্য আছে। সব জাতিরই কিন্তু কিছু বিশেষ নৃত্য রয়েছে আলাদা আলাদা, এবং তাদের পোশাক এবং তাদের পেশা কিন্তু প্রায় অনেকটা মিল রয়েছে। সবাই কিন্তু কৃষিজীবী করে, মানে অর্থাৎ কৃষিকাজ করে, তাদের জীবন ধারণ করে, জুম চাষ করে জীবন ধারণ করে। তো ত্রিপুরাদের প্রধান উৎসব নববর্ষ বা বৈশুখ। এরা নববর্ষকে কি বলে? নববর্ষ বা বৈশুখ বলে। ত্রিপুরা জনগোষ্ঠীর বৈশুখ মারমাদের সাংগ্রাই ও চাকমাদের বিজু উৎসবের প্রথম অক্ষর নিয়ে বৈশাখী, অর্থাৎ তোমাদের দেখবে সিলেবাসের মধ্যে যখন আমাদের স্কুল বন্ধ হয় তখন দেখবে যে নববর্ষ এবং বৈশাখী কথাটা লেখা থাকে। এই বৈশাখী কথাটা লেখার অর্থ হচ্ছে এই ত্রিপুরাদের জনগোষ্ঠী, যেমন ত্রিপুরারা কি বলে? বৈশুখ বলে। বইতে বৈশুখ, সাথে সাংগ্রাই, আর বতে হচ্ছে বিজু। এই জন্য এক কথায় এটাকে কি বলে? বৈশাখী। চট্টগ্রামের জাতীয় উৎসব, অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের জাতীয় উৎসব। সাঁওতাল, এরপরে আসো সাঁওতাল। সাঁওতাল জনগোষ্ঠীর লোক প্রধানত উত্তরবঙ্গ ও সিলেটের চা বাগানে বসবাস করে। তাদের ভাষা অস্ট্রিক পরিবারের। সাঁওতাল সমাজ পিতৃতান্ত্রিক, এরাও কিন্তু পিতার অধীনে থাকে। সম্পত্তির মালিকানা এবং সমাজে ও পরিবারে পুরুষই প্রধান। সাঁওতালদের নিজস্ব ধর্ম রয়েছে কিন্তু কোনো ধর্মগ্রন্থ নেই। পেশার দিক থেকে সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত দুই ভাগে বিভক্ত: কৃষক ও শ্রমিক, অর্থাৎ তারা যেমন কৃষিকাজ করে তেমনি বিভিন্ন ধরনের কাজ করে থাকে। শ্রমিক, অনেকের জন্য কৃষি যেমন প্রধান জীবিকা, তেমনি অনেকে আবার শ্রমিক হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করে থাকে। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে সাঁওতালদের সংগ্রামী ভূমিকা, বিশেষ করে সাঁওতাল বিদ্রোহ ও নাচর কৃষক বিদ্রোহ ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। তোমরা ইতিহাস বলে দেখবে যে সাঁওতাল বিদ্রোহ এবং নাচর কৃষক বিদ্রোহ নিয়ে তাদের কিছু ভূমিকা রয়েছে। সাঁওতালদের খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বাড়ি ঘর লেপে মুছে পরিষ্কার রাখা হয় এবং দেয়ালে নানা রং দিয়ে ছবি আঁকা হয়। সোহরাই হচ্ছে সাঁওতাল সমাজের শ্রেষ্ঠ উৎসব। এদের উৎসবের নাম হচ্ছে সোহরাই। এটা অনেকটা পৌষ পার্বণের মতো। সাঁওতাল নৃত্য মেয়ে পুরুষ দলবদ্ধ হয়ে নাচে। তাদের ঝুমুর নাচ খুবই জনপ্রিয়। বাংলাদেশের এইসব ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিসত্তার জীবন ও সংস্কৃতি আমাদের জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে বর্ণিল ও বৈচিত্র্যপূর্ণ। দেশের সামগ্রিক উন্নয়নের রয়েছে তাদের বিরাট অবদান। তারা আজ জাতীয় মূলধারারই অংশ, অর্থাৎ তারা ছাড়া আমরা কিন্তু আমাদের সংস্কৃতি নিয়ে আমরা কিন্তু ভাবতেই পারি না। তাদের বিশেষ সংস্কৃতি রয়েছে বলে তারা আমাদের বাংলাদেশকে আরও বর্ণিল করেছে এবং বৈচিত্র্যপূর্ণ করেছে। তারাও কিন্তু আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমাদের এখানে আজকে আমরা পড়েছি চাকমা, মারমা, মণিপুরি, সাঁওতাল, ত্রিপুরা, এগুলো সম্পর্কে, এদের খাদ্যাভ্যাস সম্পর্কে, এদের পোশাক আশাক, এদের দৈনন্দিন কাজ, অর্থাৎ এদের ধর্ম, এরা কি কাজ করে, এইসব সম্পর্কে আমরা জেনেছি।
আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তোমরা আরও ভালো করে পড়বে, পড়া দেখবে যে তোমরা এখান থেকে নৈতিক জ্ঞানমূলক প্রশ্ন খুব সহজে লিখতে পারছো। তো শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই ক্লাস শেষ। ধন্যবাদ, ভালো থেকো।